দেখো কি দেখতে ইয়াম্মি হয়েছে আলু চিংড়ির রসা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। খুব রোদ উঠেছে, বেশ ভালো। এখানে বাইরে বসলে রোদ পাওয়া যায়। সব কেচে টেচে একটু মেলা হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। বৌদি টিফিন দিয়েছে, টিফিনটা খাবো। আর ছেলে গেল চুল কাটতে। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে স্যাটারডে, একটা লাইক অবশ্যই করো। সিম্পল ডে, সেরকম কিছু নেই। বৌদিকে বললাম একটু রান্না টান্না করে দেবো, তো জোগাড়পাতি করছে। ম্যাক্সিমাম দাদাই জোগাড়টা করে দেয়। অবাক লাগে না শুনলে? না, হ্যাঁ, কেটে রেটে আমার দাদা দেয়। তো বসে বসেও এটা সুন্দর পারে। তো ও জোগাড় করছে। বৌদি মাছ মাংস সব নিয়ে এসছে আজকে। তো সেগুলো সব বৌদি সব ধুলো। বৌদি যাবে চান করতে। আমার যথারীতি গোপালকে উঠিয়ে সমস্ত কিছু করে চান টান করিয়ে সব কিছু হয়ে গেল। তাহলে চলো দিনটা শুরু করি আজকে তোমাদের সাথে। চলো, সামনে দেখো কোয়ার্টারে বাচ্চাগুলো বেরোয়, গল্প করে, বেশ ভালো লাগে। বেশ গম গম করে জায়গাটা। তখন বাচ্চাগুলো না থাকলেই তখন খালি খালি লাগে বাইরেটাতে। এই দেখো, এটা হচ্ছে আজকে আমার টিফিন। সকাল সকাল ডিমটা হচ্ছে কাল রাতের ডিমটা, আর বৌদি একটা ভাজা করেছিল, আর রুটি। টিফিন খেয়ে আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে। আজকে দাদা সমস্ত কেটে কেটে দিল। আমি বললাম বৌদি আমি বসেই তো থাকি, চলো রান্না করে দিই। তো উচ্ছে আলু ভাজা অনেক দিন পর করছি, কদিন ধরে তো খালি শাকই খাওয়া হচ্ছিল। আর হবে এই দেখো চিংড়ি মাছ, খুব অল্প করে দাদা পেয়েছে, নিয়ে এসছে। আসলে আমার ছেলে খুব চিংড়ি ভালোবাসে। আর স্বাভাবিক পিজিতে ডিম মাংস তো পায়, মাছও একদিন দেয়, কিন্তু চিংড়ি মাছ তো আর দেবে না। তো বললো, দাদা বললো খুব অল্প করে একটু পেয়েছি, নিয়ে এসছে। আমি ঠিক আছে, এই দেখো অল্প করেই পেয়েছে। তো আমি এটা আলু দিয়ে চিংড়ি মাছের রসা করব। দেখো রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মাছ নিয়ে এসছে একটা জ্যান্ত, এটা বাড়ি সবার জন্য হবে ঝোল। আর চিংড়ি মাছ আলু দিয়ে হবে, আর মাছের ঝোল, ব্যাস। আর ওই উচ্ছে আলু ভাজা। এরপর যদি কিছু হয় সেটা বৌদি করবে। চিংড়িগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে এই দেখো আলু কুচো কুচো, একটু আলু পোস্ত থেকে একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। ওই আলুগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেব এগুলো। এটা আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়েই করব, একদম কষা কষা, একটুখানি তেল কারি কারি করবো। দেখো আলুগুলো খুব ভালো করে ভাজার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা। এদিকে দেখো আমার উচ্ছে আলু পেঁয়াজও দিয়ে দিয়েছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দেখো সব মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এত ভালো করে কষাবো যাতে মানে তেলটা খুব ভালো করে ছেড়ে আসে। এদিকে দেখো খুব সুন্দর করে বুঝতেই পারছো কষিয়ে নিয়েছি। আর আমি একটুখানি এর মধ্যে 2 চামচের মতো সস দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে এবার আমি আরেকটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা খুবই হালকা করে ভাজতে হয় জানোই, নাহলে চিংড়ি মাছ একটা স্টিকি ভাব চলে আসে। চিংড়ি মাছটা আমি জাস্ট একটু সতে করার মতো এপিট ওপিট একটু নেড়ে নামিয়ে দিয়েছিলাম। ব্যাস দেখো এবার আমি খুব অল্প করে জল দিয়ে দেবো। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছি। এই দেখো মাছগুলোকে এপাশে আমি ভেজে নেব। মাছগুলো একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। শীতকালে তো এটা একটা প্যাটার্ন, আমরা তো সবাই মানে খুবই ভালোবাসি। এদিকে এই দেখো খুব সুন্দর আমার একদম তেল ছেড়ে দিয়েছে, একদম দারুণ হয়ে গেছে কষা। দেখে বুঝতেই পারছো কি দারুণ হয়েছে।
আর মোটামুটি এত সুন্দর করে আমি কষেছি যে মানে ইয়েই হয়ে গেছে, আলু টালু সব সুন্দর করে সেদ্ধই হয়ে গেছে। এদিকে দেখো আমার প্রায় মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর খালি মুড়োটা ভেজে নেব। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি অল্প করে, কারণ আলুগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে। ব্যাস, এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দেবো, ফুটে যাবে। একটু গরম মশলা দেবো আর অল্প করে একটু মিষ্টি দেবো। এই দেখো এখানে আমি ফুলকপি, মাছের আলু ঝোলের যে ফুলকপিটা দেবো, সেই ফুলকপিটা দেখো আমি একটু নুন দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আর আদা রসুনের পেস্ট দেবো, যেভাবে নর্মাল সব করে সেইভাবেই করব। এখানে দেখো আমার চিংড়ি মাছের রসা আলু দিয়ে তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা আর অল্প করে একটুখানি মিষ্টি। কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও জাস্ট সুন্দর হয়েছে। তোমরা ঠিক এইভাবেই করো। এখানেও দেখো আমি মাছের ঝোলে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি উপর থেকে, আর দেখো ফুলকপিটাও দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি কষবো, নিয়ে গরম জল দিয়ে দেবো। এই দেখো আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল, খুব সুন্দর কালারটা এসছে। এখানেও আমি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো খেতেও বেড়ে দিয়েছে বৌদি। আমি খেতে বসেছি, আমার পাশে মাও বসেছে। সোয়েটারটা উল্টো করেই পরে নিয়েছি, বেশ ঠান্ডা লাগছিল। খেতে বসার আগে বৌদি সোয়েটারটা খুলেছিল, আমি ওই সোয়েটারটাই পরে নিলাম। আর বৌদি বলছে তুমি উল্টো করে সোয়েটার পরেছো। না হ্যাঁ দেখেছি, আমি আমার সোজা খালি জাস্ট খাবো, খেয়ে উঠে তারপর তো একটুখানি এদিক ওদিক করার পরে ঢাকা নিয়ে শুয়ে পড়বো। তো দেখো খেতে বসে গেছি। আমি সচরাচর কোনোদিনও তোমাদের খাওয়াটা দেখাই না, কিন্তু আজকে বসেছিলাম সামনে, তো ভাবলাম না তোমাদেরকে একটু দেখায়। তো উচ্ছে আলু দিয়ে খেতে জাস্ট খুব ভালো লাগছে, কারণ উচ্ছে আলু ভাজাটা অনেক দিন পর খাচ্ছি। এটা মোটামুটি এখন আর এই শীতকালে উচ্ছে আলু ভাজাটা খুব একটা আর করাই হয় না, কারণ এত বাজারে শাক সবজি পাওয়া যায়। তো আজকে অনেক দিন পর বেশ ভালো লাগলো। গুড ইভিনিং। দেখো বন্ধুরা, বৌদির সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে দুধ দেওয়া হয়ে গেছে। এই দেখো এখনো বৌদি ঠাকুর মন্দিরে আছে। একদম চলে এসেছি রাতের ডিনারে। আজকে ইয়াম্মি ডিনার, লুচি আর মুরগির মাংস। খুব সিম্পল একটা সাধারণ দিন ছিল, কিছুই ছিল না। সারাদিন সেরকম কিছু করিও নি। দুপুর দিকে খালি বৌদিকে কটা একটু রান্না করে দিয়েছি, ব্যাস। সন্ধ্যে থেকে তো উঠিও নি, কিছু করিও নি। সন্ধ্যেবেলায় আজকে রাতে খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে, লুচি মাংস করেছিল, সচরাচর হয় না দিন। আর আকাশ আমার ছেলেও আছে, আর মনটাও খুব খারাপ হয়ে গেল। কালকে ও চলে যাবে, আবার আসবে কদিন পরেই, 25শে ডিসেম্বরের ছুটির পরে আসবে, ছুটির সময়। তো এখন যাই হোক, দুদিনের জন্য এসেছিলো, আবার কালকে চলে যাবে। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, জম্মু তাওয়া এক্সপ্রেসে কেটেছে, যেটা আসানসোলে গিয়ে ধরবে কালকে। এখান থেকে গাড়িটা তো খুবই লেট করে, যাই হোক লেট শুরু হয়েও গেছে, গাড়িটার লেট হচ্ছে বেশ ভালোই। এখনও অবধি খবর তো 1.5 ঘন্টা লেটে চলছে, যেটা আসানসোলে 11টা কততে আসতো, এখন দেখাচ্ছে 1টা কততে আসবে। এটা দেখো লেটটা কতটা বাড়বে। যাই হোক, ও তো হাওড়া অবধি যাবে এমন কিছু না, 300 কিলোমিটার পৌঁছে গেলে ওখান থেকে যা কিছু করে হোক নিজের পিজি অবধি চলে যাবে। তো মনটা যাই হোক, ও এলো, ভালোও লাগলো, যা হয়। এবার চলে যাবে, ওটাও একটু খারাপ লাগছে। তো সিম্পল একটা ডে এইভাবে কেটে গেল। কালকে আমিও চলে যাব। কালকে আমার শ্বশুরবাড়ির অঘ্রাণ সংক্রান্তিতে একটু রিচুয়াল কিছু নিয়ম টিয়ম আছে, যেগুলো দেখি চেষ্টা করব করবার। কতটা কি পারবো তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, তারপরে আরেকটা আছে কালকে প্রোগ্রাম, সেটা কালকেই তোমরা জানতে পারবে।
আরেকটা প্রোগ্রাম আছে, আরেকজনের বাড়িতে আমাদের কালকে নিমন্ত্রণ আছে, দাদার এক বন্ধুর বাড়িতে। সেটাও যাওয়া হচ্ছে, কিভাবে কি হচ্ছে পুরো ব্যাপারটাই কাল তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলবো ভাবছিলাম, কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে আর বেশি কথা বলিনি। যেটা হচ্ছে তোমরা ভিডিওটা যারা দেখেছো তারা জানো, ওই কুকুরটা খুব খারাপ লেগেছে। কুকুরটার না অদ্ভুত, আমি এরকম দেখিনি গো। শুনলাম বৌদি বলল যে বৌদিদের কুকুরটারও একটা পা প্যারালাইজড হয়ে গেছিলো, কিন্তু আমি চোখে না কখনো দেখিনি। আমার খুব খারাপ লেগেছে কালকে কুকুরটাকে দেখে, নিচের পোর্শনটা পুরো আর কুই কুই করছে বলে না, ভাবলাম কুকুরের বাচ্চা বলে দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি ভাবছি কী ব্যাপার হলো, কুকুরটা উঠছে না কেন, দাঁড়াচ্ছে না কেন। আমরা অনেক ডাকলাম কিন্তু মুখের দিকে আমি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, এত খারাপ লেগেছে না। তারপরে এরকম যখন এরকম টেনে টেনে যাচ্ছে দেখলেই তোমরা, তখন ওর কুকুরের যাদের কুকুর উনি বেরিয়ে এলেন। তো বললাম কি হয়েছে, তো বললো নন বেঙ্গলি ছিল, বললো ও নিচেওয়ালা পার্সন প্যারালাইজড হয়ে গিয়ে। অবলা পশু কিছু বলতেও পারে না, কি কষ্ট, খুব খারাপ লেগেছে খুব। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।